একটা মেয়ের রূপের প্রশংসা করতে গিয়ে পলাশকে যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হতে পারে, এইরকম ঘটনা যদি পলাশ আগে বুঝতে পারতো তাহলে পলাশকে আজকে এই দিনটা দেখতে হতো না। তো এরকমই একটা ভয়াবহ ঘটনা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মনে আছে আগের দিন আমি লাশবাহী গাড়ির একটা ঘটনা বলেছিলাম, লাশের কথা। সেখানে লালটু বলে একজন দাদার কথা বলেছিলাম। এটা লালটু তার মাসির ছেলে পলাশ। পলাশ আমাকে তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা মেল করেছে। পলাশের কথা হচ্ছে যে পলাশ একদিন বন্ধুদের সাথে পার্টি করছিল এবং পার্টি করে একটু রাত্রি হয়ে গেছিল। জায়গাটা হচ্ছে মালদাহের, একদম প্রপার মালদাই বলতে পারো। মালদার এক্স্যাক্ট লোকেশানটা আমি বলছি না, সেটা আমাকে পলাশ বলতে মানা করেছে। তো সেই জন্য আমি এক্স্যাক্ট লোকেশানটা বলছি না। অনেকেই মালদাতে যে থাকো যারা, তারা আমার গল্পটা শুনলে, মানে কথাগুলো বলাটা শুনলে তোমরা বুঝতে পারবে, তোমরা কেউ না কেউ ফিল করতে পারবে যে হ্যাঁ দিদি এই জায়গাটার কথা বলছে, যারা আশেপাশে থাকো। মালদাহের একটা অঞ্চল আছে, সেই অঞ্চলে একটা পুরো বাড়ি বলে বিখ্যাত একটা বাড়ি আছে, যে বাড়িটা অ্যাবান্ডেন্ট, মানে একদম পুরো ভুতুরে বাড়ি বলেই বাড়িটার নাম হয়ে গেছে। মানে ইদানিং এখন হয়ে গেছে, প্রায় বছর 6-7 হলো হয়ে গেছে একদম। মানে সকলেই বলে যে ওখানে একটা ঘটনা আছে, কিছু তো একটা আছে। এবার কী আছে সেটা পলাশ নিজে মুখে আমাকে বললো, মানে মেল করে আমাকে জানিয়েছে। সেটা হচ্ছে, পলাশ বলছে যে পলাশ সেদিন রাত্রি করে বাড়ি ফিরছিল, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বন্ধুদের সাথে পার্টি করে ফিরছিল। এবার রাত্রিটা হচ্ছে শীতকালের রাত্রি। এবার শীতকালের রাত্রির এমনিতেই একটু মানুষজন গ্রামের দিকে হলে, মালদার যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটা একেবারে প্রপার, জাস্ট একটু গায়ে লাগানো। কিন্তু যতই হোক না কেন, একটু শহর মফস্বল হলেও শীতকালের রাত্রিটা সবার কাছে ভাই একটা ব্যাপার, যে ঠান্ডা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এলেই হয়। রাস্তাঘাট এমনিতেই ফাঁকা হয়ে যায়, শহরাঞ্চলেই ফাঁকা হয়ে যায়, তো আর গ্রামগঞ্জ মফস্বলের কথা কি বলবো। তো সেই জায়গা থেকে বন্ধুদের বাড়িটা একটু ভিতরের দিকে, মানে যে বন্ধুর বাড়ির সাইডে একটা জায়গায় ক্লাবের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা আড্ডা টাড্ডা হচ্ছিল, সেই ক্লাবটা সেই বন্ধুর বাড়ির দিকে, মানে একটু সামান্য গ্রামের দিকে ঢুকতে হবে। তো সেই জায়গা থেকে গ্রামের দিক থেকে আসতে আর শহরের মাঝামাঝি জায়গায় এই অঞ্চলটি পড়ে। তো সেই জায়গায় পলাশের আস্তে আস্তে প্রায় রাত্রির 1:30 থেকে 1:45 বাজছে। ওই 1:30 বেজে গেছে। বন্ধুরা বারণ করেছে যে পলাশ এত রাত্রে যাস না, থেকে যা, কালকে ভোর ভোর চলে যাবি। কিন্তু ওই যে পাকা ছেলে, পাকামোগুলোই তো মানুষকে, এই এখনকার ছেলে উঠতি বয়সের ছোঁড়া, মানে পলাশের বয়স এমন কিছু না, লালটুদার থেকেও পলাশ প্রায় অন্তত 4-5 বছরের ছোট। তার মানে পলাশের বয়স অনেকটাই ছোট। তো পলাশ বলছে, দিদি আমার জীবন আমি নিজেই কালকে ডেকে এনেছিলাম। তো এবার ঘটনাটা আরম্ভ হচ্ছে। পলাশ বাইক নিয়ে আসছে। এবার বুঝতে পারছো বন্ধু বান্ধব, এই বয়সের ছেলে, একটু তো মানে হয়তো অন্যরকম খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পুরো যে কিছু হয়ে গেছে বা বুঁদ হয়ে আছে সেরকম কিছু ব্যাপার না, একদম হালকা। মানে ও গাড়ি চালাচ্ছে ঠিকঠাক, একদম একটা সাধারণ নর্মাল মানুষ, মানে যেটা চড়ে যাওয়া নয়, মানে হচ্ছে পাতি সেবন, সেরকম একটা ব্যাপার। মানে পুরো ঘটনাটাই আমি বলছি, মানে কেউ হয়তো বলতে পারো যে ও হয়তো খেয়েছিল, এরকম হয়তো অনেকে অনেক কথা বলতে পারো। তো সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি যে মিথ্যে নয়, হ্যাঁ খেয়েছিল, কিন্তু খাওয়াটা সেই যে লেভেলের খাওয়া ছিল না, জাস্ট হয়তো 2 ঢোক কি 3 ঢোক এরকম একটা ব্যাপার। তো যার জন্য ও একদম ঠিক ছিল, স্ট্রেট কাট একদম ফিটফাট হয়ে বাইক চালাচ্ছিল। বাইক চালাতে চালাতে হঠাৎ কিছুটা যাবার পরে একটা ফাঁকা জায়গার মতো এরিয়াতে, একটা গাছ এরিয়া, একটা ছোট্ট দোকান ছিল সেখানটাতে। কিন্তু দোকান যেহেতু রাত্রিবেলা ছিল, ঝাঁপ নেমে গেছে, বন্ধ। তো দিয়ে এবার সেই দোকানটা বন্ধ করা, সেই দোকানটার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে, সালোয়ার পরে, বেশ সুন্দর ফিটফাট দেখতে, বেশ মিষ্টি মেয়ে। তো সেই মেয়েটি, মানে কি বলবো, সেই মেয়েটি দাঁড়িয়ে। এবার পলাশ বলছে যে কী ব্যাপার, কাকে যেন একটু দেখতে পাচ্ছি, একটু দূর থেকে সেটা দেখছে। দেখার পরে মেয়েটি সামনে আসতেই মেয়েটি হাত দেখাচ্ছে। পলাশ এমনিতেও দাঁড়িয়ে যেত মেয়েটাকে দেখে, মানে একা একটা মেয়ে এরকম সময় দাঁড়িয়ে, মানে একটা কেমন, মানে একটা ভদ্র পরিবারের ছেলে হলে যেমন হয় যে একটা মা বোন মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে এভাবে এত রাত্রে, হয়তো লিফট চাইছে, হয়তো কোনো কিছুতে ফেঁসে গেছে বা কোনো বিপদ হতে পারে তার, এরকম মাথায় প্রথমে এটাই আসে। পলাশেরও তাই এসেছে। পলাশ গাড়িটা থামিয়ে দিয়ে বলছে, হ্যাঁ বলুন। তখন বলছে যে আমি একটু সামনে যাবো, একটুখানি দাঁড়াবেন প্লিজ, একটুখানি আমাকে একটু নামিয়ে দেবেন, আপনি একটু লিফট দিতে পারেন। তখন পলাশ বলছে যে আপনি কোথায় এসেছিলেন এখানে? না আমি এসেছিলাম এইখানেরই একটা গ্রামের ভিতর দিকে এসেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে আমার খুব একটু প্রবলেম হয়েছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তখন পলাশ বলছে, ঘটনাটা বিরাট কিছু আগের নয়, ঘটনাটা এই বছর চারেকের ঘটনা, বছর চারেক হয়েছে। আর বছর চারেকই হলো ওই যে বাড়ির কথা আমি বলবো তোমাদের, ওটা ভূতুরে বাড়ি নামে পরিচিত হয়েছে। তো দিয়ে এবার ওই মেয়েটি পলাশকে ইনসিস্ট করে নেয় যে কোনোভাবে। এই পলাশও ভাবে যে সত্যিই তো আমার বোন, আমার দিদি বা আমার বাড়ির যদি কেউ থাকতো মহিলা, আমি কি পারতাম এবার ফেলে চলে যেতে? সেরকম আমার উচিত নিয়ে যাওয়া। পলাশ গাড়িতে তুলে নিয়েছে মেয়েটাকে।
মেয়েটা নর্মালি পলাশের সাথে বসে যাচ্ছে, দিয়ে পলাশকে বলছে যে এই জায়গায় আমার বাড়ি, সামনে থেকে একটু এগিয়ে গিয়ে একটু ডান দিকে একটু ঢুকে গিয়ে একটা গ্রামের মতো আছে ওখানে। দিয়ে পলাশ বলছে ঠিক আছে আমি নামিয়ে দিয়ে আসছি আপনাকে, চলুন। ভদ্র বাড়ির ছেলে নামিয়ে দিয়ে আসতে গেছে। যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, সেভাবে না কোনো বাড়ি নেই, শুধু দুদিকে বন জঙ্গল আর যাচ্ছে মোরাম রাস্তা, আর দুদিকে জঙ্গল জঙ্গল মতো, কেমন যেন একটা গা ছমছমে তমতমে পরিবেশ। পলাশ বলছে কি ব্যাপার দিদি, এখনও তো আপনার বাড়ি এলো না, আর এরকম রাস্তা আপনাদের এতটা দূরে আপনি কি করে যেতেন বলুন তো দিদি। তখন বলছে আর বলবেন না, এইভাবেই আমাদের যাতায়াত করতে হয়। মানে মেয়েটা একটু যেন কেমনভাবে বলছে কথাগুলো, কিন্তু একটু কেমন যেন মানে কথাগুলো মানে একটা মায়া মায়া আকর্ষণ আকর্ষণ ভাব। প্রথম থেকে না পলাশ বলছে দিদি, পরে মনে হয়েছে, পরে আমার সব আমি মানে দুয়ে দুয়ে চার করতে পেরেছি যে সবটাই না মায়া মায়া টাইপের, মায়া জড়ানো মায়া লাগানো কীরকম যেন একটা কথা। মানে তুমি চট করে আকর্ষিত হয়ে যাবে। হয়তো মেয়েটার মধ্যে আকর্ষণ হওয়ার মতো কিছুই ছিল না, সিম্পল সাদাসিধে ঘরের একটা মেয়ে, কিন্তু দেখতে মিষ্টি ছিল। কিন্তু সেইভাবে যে তুমি ঝট করে খারাপ সেন্সে আকর্ষিত হবে সেরকম কিছু না। কারণ আমরা সেভাবে মেয়েকেদের কখনো দেখিনি, অতএব আমার অন্তত সেভাবে কোনো আকর্ষণ হয়নি, আমি দিদি বলেই কথা বলছিলাম। তো সেক্ষেত্রে এবার পলাশ যাচ্ছে, যাওয়ার পর খানিকক্ষণ যাওয়ার পর বেশ কিছুটা মিনিট 15 যাওয়ার পর, মানে ওই মেন রাস্তা থেকে ডান দিকে ভিতরে ঢুকে সেই মোরাম রাস্তার দুদিকে জঙ্গল জঙ্গল এরকম এরিয়া, কোনো জায়গায় জায়গা হয়তো একটা করে কল বসানো টিউবওয়েল, মানে ওই যেমন গ্রামীণ কলগুলো থাকে এরকম কলের জল, আর আবার যাওয়া, আর হয়তো সামান্য একটা একটুখানি ঝুপড়ি মতো কোনো জায়গা, আবার আবার চলে যাচ্ছে এরকম। যাওয়ার পরে অনেকটা দূরে না একদম ফাঁকা জায়গায় একটা ছোটোখাটো একটা ঘরের মতো। এবার ঘরটা মানে কীরকম ধরনের ঘর, দু কামরার ঘর, ঘরটা দু কামরার ঘর, কিন্তু দুটো কামরা এমনভাবেই আছে তুমি বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না, মানে কোনো মানুষ বুঝবে না। দুটো কামরা যে দুটো খোলাখুলি ঘর সেটা বুঝতে পারবে না, ভিতরে দরজা একটা, তো সেরকম। তো দিয়ে পলাশ নামিয়ে দেয় ওই মহিলাকে, নামিয়ে দিয়ে পলাশ বলে যে আমি বাড়ি চলে আসছি দিদি, আপনি তাহলে ঘরে চলে যান। তখন পলাশকে বলে দাদা আপনি এখন যাচ্ছেন রাত্রিবেলাতে, এতটা রাত হয়ে গেছে, ফাঁকা জঙ্গল, তো আপনার মনে হয় যাওয়াটা ঠিক হবে না, আপনি আজকে রাতটা আমার বাড়িতে ওয়েট করে যান, আর থেকে যান, আপনি কালকে ভোরবেলা চলে যাবেন। তখন পলাশ বলে না না দিদি, আমার বাড়িতে সবাই চিন্তা ভাবনা করবে, আমি বলে এসেছি মাকে আজকে রাতে ফিরে যাবো, আমার বন্ধুরাও বলছিল, কিন্তু আমি আজকে থাকিনি, চলে এসেছি। তো দিয়ে খুব মেয়েটা এমনভাবে ইনসিস্ট করলো পলাশকে, পলাশ না মানে না করতে পারলো না। মানে বাড়ির লোকজন ওর কাছে যারা সব থেকে প্রায়োরিটি, আগে ফার্স্ট প্রায়োরিটি, তারা তাদের কথাও মনে এলো না। পলাশ বললো আমি কেন যেন একটা মোহিত হয়ে গেলাম, না কি হয়ে গেলাম আই ডোন্ট নো, আমি সত্যি জানি না, এরকম একটা ব্যাপার। তো পলাশ সে থেকে ঢুকে গেল। পলাশ বলছে আমি গাড়িটা ওই ওনাদেরই ঘরের, আর ওই ঘরের বাইরের দিকে একটা বেশ একটা টিনের সেড মতো ছিল, ওই রকম জায়গাতে গাড়িটা ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে পলাশ বলছে শীতকালে রাত্রি প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, এবার গ্রামেগঞ্জে ঠান্ডাটা বেশি, যেহেতু গাছপালাটা প্রচণ্ড বেশি, তাহলে তো বুঝতে পারছো ঠান্ডাটাও প্রচণ্ড বেশি হবে। তো সেই রকম অবস্থাতে ঠিক সেই রকম অবস্থাতে কী হয়েছে, মানে পলাশ ঢুকে গেল, বলো খুব ঠান্ডা বাইরে, ঢুকলো। মেয়েটা আগে ঢুকলো, ঘরের চাবিটা খুললো, তালাটা খুললো, খোলার পর আগে ঢুকলো মেয়েটা, তারপর পলাশ ঢুকছে। পলাশ ঘরে গিয়ে ঢুকে দেখে যে বেশ ভালো, বাড়িটা বেশ ভালো ঠিকঠাক, যেমন মধ্যবিত্ত বাড়ির মানে মধ্যবিত্ত পরিবারের একটা বাড়ি হয় আর কি, সেরকম ধরনের। ঘরের মধ্যে খাট বিছানা, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, তারপর বেশ মানে কি বলবো, কিন্তু একটা জিনিস, এই যে ড্রেসিং টেবিলের ব্যাপারটা আমি তোমাদেরকে পরে বলছি। ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, সব আছে, কিন্তু এই যে ড্রেসিং টেবিলে কিন্তু কোনো কাঁচ নেই। খাট আছে, আলমারি আছে, সব আছে, টিভি আছে, সব আছে, কিন্তু এই ড্রেসিং টেবিলে কোনো কাঁচ নেই। মানে যে মিরারে আমরা মুখ দেখি সেই মিরারটা কিন্তু নেই, একটা কাঠ খালি, মানে কাঠ যেন মনে হবে আয়নাটা ভেঙে গেছে হয়তো, বা খুলে যাক, যাই হোক ব্যাপার, বা খুলে রেখেছে এরকম একটা ব্যাপার হয় না, আয়নাকে এভাবে আটা থাকে ইয়ের সাথে, স্ট্যান্ডের সাথে, আয়নাটাকে খুলে নিলে বা হয়তো ভেঙে গেলে আয়নাটাকে খুলে নিলে যেরকম হয় ঠিক সেরকম ধরনের, মানে আয়না নেই, তুমি কারণ মুখ দেখতে পারবে না কোনো জায়গায়, এরকম ব্যাপার। তো পলাশ গিয়ে বসে, তারপরে পাশের ঘরে মেয়েটা চলে যায়, মানে মেয়েটি চলে যায়। তখন পলাশ জিজ্ঞাসা করে দিদি আপনি কি, ওইটা কি আপনার রুম? তখন বলে হ্যাঁ হ্যাঁ এটা আমার রুম, কিন্তু ওই কথা নর্মালি মায়াবী মায়াবী মাখানো মাখানো কথা, একটা মাঝে মাঝে একটুখানি অডভাবে তাকাচ্ছে পলাশের দিকে মেয়েটা। তারপরে তখন বলে যে আচ্ছা দিদি কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। তখন মেয়েটি ওই রুমে যেতে যেতে যাবার আগে পিছন ফিরে তাকিয়ে বলছে হ্যাঁ বলুন। তখন বলছে যে আপনি কি পুরো বাড়িটা একা থাকেন? তখন বলছে হ্যাঁ আমি একা থাকি। তখন বলছে দিদি আমার তাহলে চলে যাওয়া উচিত, কারণ আপনি একা একজন ভদ্রমহিলা, আমার খারাপ লাগছে, আমি একজন পুরুষ মানুষ। তখন বললেন দেখুন আমার তো দুটো ঘর, আমি ওই ঘরে থাকবো, আপনি এই ঘরে থাকবেন, মাঝে একটা দরজা আছে, আপনি দরজা দিয়ে দিতে পারবেন। তখন পলাশ তখন একটু খানিক করে যেন চুপ করে ভাবলো যে না ভুল তো কিছু বলেনি, ঠিকই বলেছে, দরজাটা তো আছে, আর রাত্রির 2টা বেজে গেছে, এখন আর রিস্ক নিয়ে আর এতটা রাস্তা বাড়িতে যাবো না, বেশ কিছুটা।
তখন বলছে যে ঠিক আছে, ভালো কথা, তাহলে পলাশ থেকে যাচ্ছে বলে পলাশ থেকে গেল। দিয়ে ভদ্রমহিলা ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে আসে। পলাশ বলছে ফ্রেশ হয়ে এলো, মানে ড্রেসটা চেঞ্জ করে এলো। বলে এমনই একটা ড্রেস পরে এলো যে ড্রেসটা দেখলে মানে একটুখানি হলেও একটা পুরুষ মানুষ তো যে কোনো মুহূর্তের মধ্যে একটু মানে একটু ভাটকে যাবে, মানে একটা মাথা একটু ঘুরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তারপর যখন পলাশ বলছে যে আমি জাস্ট ওনাকে দেখার পর একটু কেমন হয়ে গেছিলো, মানে সামান্য সেকেন্ডের মতো, তখন এবার উনি এসে পলাশকে বললেন যে আপনি শুয়ে পড়ুন এখানে, আমি পাশের ঘরে শুয়ে পড়ছি, আর জল দিয়ে গেলাম আপনাকে। জল দিয়ে গেল বললো একটা জলের বোতল, বোতলটা বেশ পুরনো পুরনো টাইপের, মানে নতুন বোতল না, বোতলটা বেশ পুরনো টাইপের দেখতে লাগলো। তো জলের বোতল দিয়ে গেল। পলাশ বললো আমি জল খেলাম, জল খেয়ে আমিও শুলাম। বললো আমি তো আর ড্রেস ট্রেস আনিনি যে চেঞ্জ করবো, আমিও ওইভাবেই যেটা পড়েছিলাম সেভাবেই আমি শুয়ে পড়লাম। তো ঘুম আসছে না, রাত্রির হচ্ছে, ঘুম আসছে না, 2:30 বাজছে, কেমন যেন ঘুম আসছে না। পলাশ বলছে যেন মনে হচ্ছে কখন ভোর হবে কখন ভোর হবে, 2:30 3:45 বাজছে, যেন মনে হবে শেষ আর হচ্ছে না রাত্রির, এরকম ব্যাপার। খানিয়ে পলাশের একটু চোখ লেগেছে। খানিকক্ষণ পর পলাশ দেখে, চোখটা খুলে দেখে পলাশ, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, পলাশ বলছে আমার ভয়ে কাঁটা দিচ্ছে সেকেন্ডের মধ্যে, যখন মানে আমি কথাটা বলছি আমার প্রত্যেকটা মুহূর্তে না, আমি ঘটনাগুলো যখন বলি তোমাদের সাথে আমার গায়ে কাঁটা দেয়, আর যখন আমি মেলটা পড়ি তখন তো আরও কাঁটা দেয় প্রথম যখন শুনি। পলাশ বলছে পুরো ঘরটা অন্ধকার, কোনো আলো নেই, ঘরটা যেন একটা পোড়ো বাড়ি, ওই বাড়িটা যেন আগুনে পুড়ে গেছে, আগুনে কেউ জ্বালিয়ে দিয়েছে, হঠাৎ পলাশকে শুদ্ধ বোধহয় জ্বালিয়ে দিয়েছে। সে পুরো জ্বলে গেলে পোড়া কাঠ যেরকম লাগে সমস্ত কিছু আছে সেরকম সব, মানে যেন মনে হবে সব কাঠগুলো দাঁড়িয়ে আছে। ওই যে বলেছিল ড্রেসিং টেবিল কাঁচ নেই, ড্রেসিং টেবিলটার কাঠামোটাও পুরো পোড়া, ঝলসে যাওয়া, পুরো বাড়ি সব পোড়া, পুরো বাড়ি সব পোড়া। খানিকক্ষণ পর একটা দমকা হাওয়া পলাশের কাছে এলো, দমকা হাওয়া, আর পলাশের কাছে সেকেন্ডের মধ্যে, আর সঙ্গে সঙ্গে সেই দমকা হাওয়াতে কী যেন একটা অদ্ভুত ব্যাপার, একটা কী যেন এভাবে পলাশের গলাটাকে চেপে ধরছে। পলাশ কথা বলতে পারছে না, পলাশ বলতে পারছে না যে আমাকে বাঁচাও, পলাশ কাকে হেল্প চাইবে, পলাশ কী করবে, পলাশ খুঁজে পাচ্ছে না। এবং সেই মুহূর্তে, সেই যে মুহূর্তে, মানে জাস্ট পলাশ কী করবে নিজেকে ঠিক করতে পারছে না। পলাশ কেউ নেই, আশেপাশে কেউ নেই, সে ঘটনাটা শুধু তার সাথে ঘটছে, দেখতে পাচ্ছে না যে কে আমার সামনে, কে আমার গলা চেপে ধরছে, কিন্তু বুঝতে পারছে কেউ একজন গলাটাকে চেপে ধরছে, তার দমটা বন্ধ হয়ে আসছে। তখন হঠাৎ পলাশের মনে হয়েছে যে আমি যদি ঘরের মধ্যে থেকে কোনোভাবে বেরোতে পারি, মানে এই যে ঘরটার মধ্যে থেকে যদি বেরোতে পারি আমি কি বাঁচতে পারবো। কারণ পলাশ দরজাটা বন্ধ করে শুয়েছিল, হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখে দরজা তো খোলা, শুধু দরজার কাঠামোটা পড়ে আছে, পুরো দরজার কাঠগুলো পুরো পুড়িয়ে গেছে, সেই মোটা যে দু সাইডের যে কাঠামোটা থাকে কাঠামোটা আছে। কোনোভাবে ওই অবস্থাতেই পলাশ খাট থেকে, ওই পোড়া খাটটা যেটা ছিল কাঠের মতো, যার উপর বসে আছে সেই পোড়া খাটটা থেকে কোনো রকমভাবে নেমে গিয়ে পলাশ রুম থেকে বেরিয়েছে, দরজাটা ক্রস করে বেরিয়ে পলাশ ওই অবস্থায় ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ছুটতে পলাশ কিছুটা যাওয়ার পরে তখনও ফিল করছে কে যেন ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, ওকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে, পারছে না। হঠাৎ পলাশ একটা অবয়ব দেখতে পায়, কালো একটা ছায়া মূর্তি, মানে কালো অন্ধকার বিভৎস একটা মুখ। পলাশের মনে পড়ে যে আমার যেন একটু চেনা লাগছে, এইটা আমি কোথায় দেখেছি, এটা আমি কোথায় যেন দেখেছি, এরকম একটা ব্যাপার, আমি কোনো তো একটা জায়গায় দেখেছি এই মুখটা। পলাশ চিন্তা করতে পারছে না, তাও পলাশ নিজের প্রাণপণে বাঁচার জন্য কোনো রকমে দৌড়াতে থাকে। দৌড়াবার পরে পলাশ প্রায় এই সমস্ত ঘটনা ঘটতে ভোর 4টে নাগাদ, মানে ভোর 4টের কাছাকাছি বেজে গেছে। হঠাৎ করে যখন ওই মোরাম রাস্তা দিয়ে পলাশ পাগলের মতো ছুটছে, মানে চিৎকার করতে গলা, কথা বলতে পারছে না অথচ চেষ্টা করছে কথা বলার, এই অবস্থায় হঠাৎ একটা আজানের সুর আসে। আজান, আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ের মানে মসজিদে ভোর 4টের সময় আজান দেওয়া হয়, এবং সামনেই একটি মুসলিম পাড়া ছিল, বেশ কিছুটা সামনাসামনি, কিন্তু এই যে মাইকিংটা থাকে, মাইকিংয়ে আওয়াজটা কিন্তু একদম পুরো ডিপ ভেসে আসে। আর শীতকালের সকাল মানে বুঝতে পারছো, ভোরবেলা 4টের সময় একদম সুন্দর ফাঁকা শুনশান জায়গা, আর এই আজানটা একটা মিষ্টি মধুর কণ্ঠ একটা ভেসে আসে। তো সেই যে আজানের ডাকটায় পলাশ ফিল করতে পারলো যে কে যেন হঠাৎ করে তার গলাটা ছেড়ে দিল। ওই যে আজানের সুর আর এই খারাপ শক্তি, এই দুটোর মধ্যে কানেকশান ছিল।
যে আজানের সুর আসছে, আজানের সুর হচ্ছে একটা পবিত্র সুর, যেমন আমাদের মন্দির মসজিদের ঘণ্টা, পুজোর মন্ত্রোচ্চারণ, ঠিক সেরকমই আল্লাহর মন্ত্রোচ্চারণ, সেটা হচ্ছে আজান, ভগবানের মন্ত্রোচ্চারণ। তো সেই রকম ধরনের সুরটা আসার পরই গলাটা ছেড়ে দিল কোনো রকমে। ছেড়ে দিতেই পলাশ নাকি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর আর পলাশ কিছু জানে না। ভোরবেলা যখন পলাশের জ্ঞান ফেরে সকালবেলা, তখন গ্রামের মানুষজন তাকে ধরে নিয়ে গেছে একটা ফাঁকা জায়গায়, গ্রাম্য এরিয়াতে। সেখানে সে একটা খাটিয়ার ওপর শুয়ে আছে। সেখানে সকলে পলাশকে জানায় যে কী হয়েছিল তোমার সাথে। পলাশ তখন আস্তে আস্তে সুস্থ হয়ে একটু চা খেয়ে, সকলে তাকে চা দেয়, একটু জলখাবার দেয়, জল টল দেয়, খেয়ে সে সব ঘটনা বলে। তখন পলাশকে সকলে বলে যে তুমি প্রাণে বাঁচা বেঁচে গেছো, তুমি অনেক পুণ্য করেছো, বা তোমার বাড়ির লোক প্রচুর পুণ্য করেছে, তোমার মা বাবা, তোমাকে প্রাণে বেঁচে তুমি ফিরে যাচ্ছ। ওই পুরো বাড়িটা কিছুদিন আগে, প্রায় বছর খানিকের মতো হতে চললো, একটি মেয়ে, তার মা থাকতো, আর তার ভাইটা বাইরে পড়াশোনা করে। মেয়ে আর মা গেছিল মাসির বাড়িতে, আর মেয়েটি বাড়িতে ছিল একদিনের জন্য, পরের দিনই মায়ের আসার কথা। রান্না করতে করতে কোনোভাবে আগুন ধরে গোটা বাড়ি সহ মেয়েটি জ্বলে যায়, পুড়ে যায়। মেয়েটি যখন দরজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, মানে হেল্পের জন্য, বাইরে থেকে আচমকা দমকা হাওয়া এসে, মানে বেরিয়ে আসতে যাচ্ছে, আর দমকা হাওয়া এসে মেয়েটাকে আরও জ্বালিয়ে দেয়। ওই অবস্থায় মেয়েটা পুড়ে মারা গেছিল। এবার পলাশের মনে পড়ছে যে পলাশের পাশের বাড়ির একজন যখন মারা গেছিল, তখন যে শ্মশানে ওই মেয়েটাকে দাহ করা হয়েছিল, সেই শ্মশানে পলাশের ওই পাশের বাড়ির যে একজন কাকু মারা গেছিল, সেই কাকুকে নিয়ে পলাশ গেছিলো শ্মশান ঘাটে। পলাশ আরও সকলে মিলে, যারা যেমন যায় শ্মশান যাত্রীরা, গেছিল। সেখানে গিয়ে পলাশ ওই লাশটাকে দেখে কোনোভাবে বলেছিল যে, মানে পলাশের নিজের মনে হয়েছিল, এবং পলাশ তার বন্ধুবান্ধবদের বলেছিল যে, যারা শ্মশান যাত্রী গেছিলো তাদের মধ্যে কোনো বন্ধুবান্ধব বা কাকুর ছেলে, জেঠুর ছেলে ছিল, তাদেরকে দেখে বলেছিল যে মেয়েটাকে দেখে যেন মনে হচ্ছে বেশ সুন্দর, তো দেখ পুড়ে গিয়ে কী অবস্থা, আহারে কী সুন্দর দেখতে। তখন পলাশের কাকুর ছেলেমেয়েরা নাকি পলাশকে বলেছিল যে, কেন বেঁচে থাকলে কি তুই বিয়ে করতিস, প্রেম করতিস, এরকম একটা। পলাশ তখন বলেছিল হ্যাঁ, থাকলে তখন দেখতাম, এরকম একটা ওদের মধ্যে ঠাট্টাই আর কি হয়েছিল। তো পলাশের তখন মনে পড়ে যে এই রকমই একটা ঘটনা পলাশ শুনেছিল, যে মেয়েটা পুড়ে মারা গেছিল, এবং এই রকম একটা এরিয়ার মধ্যে। কিন্তু ও জানতো না যে এই সেই পুরো বাড়ি, এই সেই মেয়ে, এই সেই কানেকশান। বলে না, ভগবান কোথা থেকে মানুষকে কোথায় নিয়ে যায়, আর কোন কানেকশানে মানুষের কি ভালো হয় কি ক্ষতি হয়, সেটা মানুষ কেউ জানে না, তাই তো? কেউ জানে না। সেই জন্য মানুষকে বলা হয় বুঝে কথা বলতে, দুঃখ দিয়ে কথা না বলতে, মানুষকে একে অপরের চোখের জল যেন না কেউ ফেলায়। এই কথাগুলো এই কারণে বলা হয়, কখন কাকে কাজে লাগবে, কখন কার সাথে কী ঘটে, কেউ বলতে পারে না। তো এই ঘটনাটা শোনার পর তারপর পলাশ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, এবং পলাশের বাইক সেখান থেকে গ্রামবাসীরা গিয়ে উদ্ধার করে সেই বাড়ি থেকে। দিনের বেলা তখন সূর্যের আলো ফুটে গেছে অলরেডি প্রচুর। তো সেই ক্ষেত্রে বাইকটা নিয়ে আসে, এবং বাইকটা ভালোভাবে গঙ্গা জলে ছিটে দিয়ে এবং ঠাকুরের সিঁদুর পরিয়ে দিয়ে গ্রামবাসীরাই ওই বাইকটা অন্য কাউকে দিয়ে চালিয়ে পলাশকে বাড়িতে দিয়ে আসে। তারপর পলাশ বলে যে ওই বাইকটা যদি আমি রাখিনি, ওই বাইকটা আমি বিক্রি করে দিয়েছিলাম। তো এই হলো ঘটনা। তো তাহলে বুঝতে পারছো যে আত্মা অবশ্যই আছে, আত্মা স্পিরিট অবশ্যই আছে। এই যে একটা অতৃপ্ত আত্মা, ওই যে পলাশ বলেছিল যে হয়তো ভালো, মানে পলাশের ওই যে একটা মায়া লেগেছিল, আহারে মেয়েটা মারা গেল, ও কী সুন্দর দেখতে না মেয়েটা। স্বাভাবিক, আমরা অনেকেই বলি যে আহারে কি মিষ্টি দেখতে, আহারে এর বোন, এই মানে এই কথাগুলো না বলতে নেই, কারণ অলরেডি তারা চলে গেছে, তাদের দেহ পরিত্যাগ করেছে, তারা তখন একটা অন্য ডাইমেনশনে আছে। তো তাদের মধ্যেও কষ্ট, দুঃখ সব কিছু আছে। আর তখন তাকে দাহ করা হচ্ছে, তেরাত্রিও পোহায়নি, তার মৃত্যু হয়েছে প্রথম দিন, তাকে দাহ করা হয়নি তখনও। তো সেই ক্ষেত্রে তার আত্মাটা তার দেহটাকে বারবার খুঁজতে থাকে, কিন্তু আত্মা একবার বেরিয়ে গেলে তো দেহ পায় না, কিন্তু খুঁজতে থাকে, তারা পাগলের মতো ছুটে বেড়াতে থাকে, যেই দেহটার মধ্যে ঢুকতে থাকে। কিন্তু একবার যখন আত্মা বেরিয়ে যায়, আর সেটা সম্ভব হয় না। তো তখন আত্মারা চায় যে আমার কাছে কেউ আমাকে চাইছে, কেউ আমাকে ডাকছে। আমরা যেগুলো বলি যে হঠাৎ করে আমরা একে দেখতে পেলাম, হঠাৎ করে আমাকে এই খেতে চাইছে, আমাকে এই বলতে চাইছে, এগুলো ভুল, এগুলো আমাদের চিন্তা ভাবনা। কিন্তু পুরোটা যে ভুল সেটাও কিন্তু বলা যায় না, কারণ এই ব্যাপারগুলো ঘটতে থাকে, তারা আমাদেরকে জানান দিতে থাকে, তখনও তারা থাকে, শ্রাদ্ধ শান্তি কাজ না হওয়া পর্যন্ত তখনও থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ওই মেয়েটি কোনো না কোনোভাবে ওই আত্মার সাথে, পলাশের আত্মার একটা কানেকশান তৈরি হয়ে যায়। হয়তো সে ভেবেছিল যে পলাশকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাবে, কারণ ইহজয় জীবনে তো তার বেঁচে থেকে পলাশকে পাওয়া সম্ভব নয়। পলাশকে যদি পেতে হয়, তাহলে পলাশকে কিন্তু নিজের জায়গায় নিয়ে যেতে হবে, মানে পলাশের মৃত্যু, তবেই পলাশ যাবে, এরকম একটা ব্যাপার। তো সাবধান অবশ্যই প্রত্যেককে, এরকম ভুল কেউ করো না, কখনও করো না কেউ। কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে এভাবে কোনো কথা বলা, কাউকে আহা উহু করা,
কারোর প্রতি সহমর্মিতা দেখানো, এগুলো প্লিজ করো না। তাহলে কিন্তু নিজেদের বিপদ, নিজেদের জীবনে মৃত্যু, নিজেদের জীবনে চরম ভয়ঙ্কর দিন নিজেরা ডেকে আনবে। তো এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করা এবং যাদের সাথে ঘটেছে তাদের শেয়ার করার কারণই একটা, সাবধান হও প্রত্যেকে। সাবধানতা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার। চলো বন্ধুরা, যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। আর আবার দেখা হচ্ছে একটা নতুন ঘটনা নিয়ে, নতুন ভিডিওর সাথে। টাটা।